সবাই বলেছে যে শিক্ষার্থী কার্যক্রম সুষ্ঠুভাবে তা নিশ্চিত করতে চায়। অবস্থান নেই, আপনারা এই জায়গাটি এখন ছেড়ে দিন। আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের ছোড়া গুলিতে নির্বিচারে মানুষ হত্যা সহ আন্দোলনের সূচনা থেকে এ পর্যন্ত সাভারে মারা গেছেন ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ। এমনকি আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ারও ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন কয়েক শতাধিক, যাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসছি, আর একটি সন্তানেরও আমরা লাশ দেখতে চাই না। পুলিশের এই আক্রোশ থেকে বাদ যায়নি সাংবাদিকরাও। গণমাধ্যমের কণ্ঠরোধে বেপরোয়া হয়ে ওঠে তখনকার পুলিশ সদস্যরা। আর এসবের নেপথ্যে ছিলেন তৎকালীন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও আরেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। এই কারণেই বিক্ষুব্ধ জনতা সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের 3টি থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাণ হারায় পুলিশের একাধিক সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে গত 18 জুলাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সাভারে যোগ দেন কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সামনেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা অবৈধ অস্ত্র হাতে নির্বিচারে গুলি চালায়। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় পুলিশের এপিসির উপরে ছররা গুলি খেয়ে পড়ে আছেন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। আন্দোলন মোকাবেলা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সেদিন আবদুল্লাহিল কাফি ও শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করে নির্বিচারে গুলি চালায় শিক্ষার্থীদের উপর। 5 আগস্ট সকালে শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া বুলেটে আহত হন বেসরকারি মাছরাঙ্গা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবুন নবী ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি খোকা মোহাম্মদ চৌধুরী। এই চলমান যে বৈষম্য বিরোধী আন্দোলনের একদম শুরু থেকেই আমি মাঠে ছিলাম এবং সব সংবাদগুলোই আমি আসলে আমার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ওই দিনও আসলে এই 5ই আগস্ট সেদিনও আমি আমার সংবাদ সংগ্রহের জন্য যখন বাসা থেকে বের হই, সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছাকাছি যখন আসি, তখন বেশ কিছু পুলিশ সদস্য তারা 3টা গাড়ি নিয়ে যায় এবং যখন আমি চিন্তা করলাম যে না আসলে পুলিশ সদস্যরা তারা তাদের কাজে, তো আমি তখন আর সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে না গিয়ে আমি এলাকার ভেতরের যে গলি, সেই গলির ভিতরে একটা দোকানের সামনে আমি চুপ করে দাঁড়িয়ে অবস্থান করি এবং আমার সাথে কোনো আন্দোলনকারী বা কোনো পথচারী কেউ ছিল না। আমি একা সেখানে দাঁড়িয়ে অবস্থান করছিলাম। তো পুলিশ সদস্যরা চলে গেলে তখন আমি আমার রাস্তার ছবি বা যেটা আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমি সংগ্রহ করব। এরই মধ্যে হঠাৎ দেখি যে একজন পুলিশ সদস্য এসে আমার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়েছে এবং আমাকে গুলি করতে উদ্যত হয়। তখন আমি আমার যেই গলায় থাকা আইডি কার্ডটা তাকে দেখাই এবং আমার হাতে দূর থেকে আমি তাকে আমার হাতে মাইক্রোফোন, যে লোগো আমরা যেটা কাজ করি, সেগুলো তাকে বারবার নিশ্চিত করার চেষ্টা করি যে আমি একজন সংবাদকর্মী এবং আমি টেলিভিশনের সংবাদকর্মী, এবং আমি ওনাকে এটাও বলি যে ভাই আমি কিন্তু কোনো ভুয়া বা অন্য কোনো সাংবাদিক আপনি ভেবেন না, আমি অরিজিনালি সাংবাদিকতা করি এবং আমি টেলিভিশন রিপোর্টার। আমি আমার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই আমি বের হয়েছি। বারবার আমি আমার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করি। সে তখন তার ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে, গাড়িতে থাকা কর্মকর্তাকে সে বলেন যে স্যার সাংবাদিক। তখন গাড়ি থেকে নির্দেশনা আসে যে তাকে শুট করো। সেদিন আশুলিয়া থানার সামনে একের পর এক গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটায় তখনকার পুলিশ সদস্যরা। পরবর্তীতে যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। এর আগে 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহিল কাফির উপস্থিতিতে সাভার ট্রাফিক বিভাগের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী সহ অন্যান্য পুলিশ সদস্যরা প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে
বেদম মারধর করে এবং এসব ঘটনার ভিডিও প্রকাশের জন্য মিথ্যা মামলার আসামি করা হয় দৈনিক বণিক বার্তার সাংবাদিক মোহাম্মদ সোহেল রানাকে। তো বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় পুলিশি আক্রমণ চলে। তো 17 জুলাই যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় বা হল ভ্যাকেন্ট দেওয়া হয়, তখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটা আন্দোলন করে যে তারা ক্যাম্পাস ছাড়বে না। ঠিক সেই সময় দুপুরের দিকে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয় এবং পুলিশ এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় মুখোমুখি অবস্থান করে। তো পুরোটা সময় আমরা ওখানেই ছিলাম এবং পুলিশ আমাদের চেনে, আমাদের গলায় আইডি কার্ড ছিল, পুলিশের সাথেই ছিলাম। এক পর্যায়ে পুলিশ বিকাল 5টার দিকে আক্রমণ শুরু করে শিক্ষার্থীদের উপরে যে তারা ক্যাম্পাস ছাড়তে হবে। পরে এক পর্যায়ে যখন দফায় দফায় সংঘর্ষ চলার 5:30টার দিকে বা একটু পরে 5:30টার দিকে কিছু আহত শিক্ষার্থী গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলের দিকে যাচ্ছিল। ওই সময় পুলিশ সেই অ্যাম্বুলেন্সকে থামায়ে তাদেরকে মারধর শুরু করে, তাদের শাটগান দিয়ে পেটানো শুরু করে। তো আমি আমার যে পেশাগত দায়িত্ব থেকে আমি এগিয়ে যাই এবং আমার মুঠোফোন দিয়ে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করি। তারপরে পুলিশ আমার গলায় আইডি কার্ড থাকার পরেও তারা আমার উপরে চড়াও হয় এবং আমার ফোনটা ছুঁড়ে ফেলে আমাকে মারধর শুরু করে। এবং আমি যখন মারধরের এক পর্যায়ে ওখান থেকে বের হয়ে আত্মরক্ষার জন্য দৌড়ে যাওয়ার চেষ্টা করি, ওই সময়ও পুলিশ আমাকে পিছন থেকে আমার গুলি ছোড়ে। 17 জুলাই যেদিন হচ্ছে চূড়ান্তভাবে আব্দুল হাই কাফির নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যখন আক্রমণ শুরু হয়, আক্রমণের সময় আমি হচ্ছে খুব কাছ থেকে এটা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে লাইভ করি এবং ওই লাইভটা খুব দ্রুত ওটা ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে হচ্ছে পুলিশ প্রশাসন আমার উপরে ক্ষুব্ধ হয় এবং তারা আমাকে টার্গেট করে, আমি যেটা পরে বুঝতে পারি। তো একটা পর্যায়ে হচ্ছে আমি জানতে পারি যে সাভারের যে পুলিশ বক্স পুরানো মামলা, সেই মামলায় আমাকে ফাঁসানো হয়েছে এবং সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। বর্তমানে সাবেক ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম গ্রেফতার হয়ে রয়েছেন কারাগারে। দ্রুত সময়ের মধ্যে সাভারের এসব হামলা ও হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব এই 2 পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। টিপন হোসাইন, ঢাকা মেইল।